আলী আসগার টগর জবার মাধ্যম দিয়ে আমাদের এই মাঠে জোর করে মানুষজন ডেকে নিয়ে যেয়ে ধরে মারধর করে জমি দখল করার চেষ্টা করে। আমরা জমি দিতে শেখার হয়নি, তার জন্যে কেস করে আমাদের গ্রামে 100 লোক অজ্ঞাত দিয়েছে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। গানের এই লাইনগুলোর সঙ্গে দারুণ মিল আছে চুয়াডাঙ্গা 2 আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য আলী আসগার টগরের। দামুরহুদা জীবননগর এলাকার অঘোষিত রাজা ছিলেন তিনি। রাজার মতের বাইরে গেলেই সইতে হতো নির্যাতন, সে হোক দলীয় কিংবা ভিন্ন দলীয়। আমি বাংলাদেশে আওয়ামী লীগ করি, কিন্তু হাশেম ভাই গ্রুপ টগর বিরোধী আমরা করেছি। টগর 14 বছর 15 বছর ক্ষমতায় থেকেছে, এলাকায় অনেক কিছু করেছে, সে অনেক নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের পরে। খোদ আওয়ামী লীগ যারা দল করে তাদের পরে নির্যাতন চালিয়েছে। এলাকার উন্নয়ন যাই হোক না কেন, ওনার উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন খুব ভালো হয়েছে। সোনা চোরাচালান, হত্যা, জমি দখল, হাট ঘাট, বিল বাওর নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য আর ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী সরকারের সময় টানা 3 মেয়াদের সাবেক এই এমপি এলাকায় গড়ে তুলেছেন অনিয়ম আর দুর্নীতির সাম্রাজ্য। স্মাগলারের সাথে জড়িত ছিল, তারপরে বিল বাওর, হাটঘাট, মাঠ এগুলো দখলে ছিল, মানুষের জমি জায়গা দখলে ছিল। আমার পরিবারটা একটা ব্যবসায়ী পরিবার, এই পরিবারটাকে এমনভাবে হয়রানি করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমার বাবা 2022 সালের 10ই ডিসেম্বর মারা যায় এই নির্যাতন সহ্য করতে না পেরে। চুয়াডাঙ্গার দামুরহুদা আর জীবননগর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরে অনিয়মের স্বর্গরাজ্য গড়েছিলেন আলী আসগার। শুধু তাই নয়, তার স্বজন প্রীতির কারণে কোণঠাসা হয়ে থাকত আওয়ামী লীগের পোর খাওয়া নেতাকর্মীরাও। নিজের দলের কর্মীদের স্বার্থের কারণে হত্যা করেন টগর। আমার চাচা নঈমুদ্দিন আহমেদ পল্টু, তিনি যুবলীগের একজন কর্মী ছিল। তো 2019 সালে 23শে আগস্ট সাবেক এমপি চুয়াডাঙ্গা 2 আসনের আলী আসগার টগর এবং তার ভাই আলী মনসুর বাবুর নেতৃত্বে, তাদেরই পৃষ্ঠপোষকতায় তাদের ক্যাডার বাহিনী আমার চাচুকে হত্যা করে। এছাড়া স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেনকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে টগরের নির্দেশে হত্যা করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গার দর্শনা আমলি আদালতে সাবেক সংসদ সদস্য আলী আসগার টগর ও সাবেক পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী সহ 9 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত বিল্লাল হোসেনের বোন শালপনা পারভিন। অবৈধভাবে ক্রস, মিথ্যা নাটক সাজিয়ে ক্রস দেয়, হাতে হ্যান্ডকাফ দিয়ে 4টা গুলি করে এবং ডান হাতে অ্যাসিড মারা থাকে, 2 হাতের নখ তোলা থাকে এবং পায়ের শিরা কাটা থাকে। যখন যাকে বাধা মনে করেছেন, বিচার বহির্ভূতভাবে তাকেই হত্যা করেছেন টগর। বেআইনি অনৈতিক কার্যকলাপ ও চাঁদাবাজির প্রতিবাদ করায় এবং ভিন্ন মতের অনুসারী হওয়ায় মোহাম্মদ রোকনুজ্জামান নামের চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীকে আলী আসগার টগরের নির্দেশে 2019 সালের 29 আগস্ট হত্যা করা হয়। এ ব্যাপারে টগরের বিরুদ্ধে আমলি আদালতে হত্যা মামলা হয়েছে। ছেলে হত্যার নিদারুণ কষ্ট বুকে চেপে বেঁচে আছেন রোকনের মা বাবা। এমপি সাহেবের পেটুয়া বাহিনীরা যে অপরাধমূলক কাজ করত স্টেশন এলাকায়, এর প্রতিবাদ করাতে আমার ছেলে রোকনের ওরা হত্যা করেছে। আমার ছেলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছে জয়রামপুর কাঁঠালতলা নামে জায়গায় বাঁশবাগানে, সেখানে তাকে আমরা সকালবেলা শুনলাম যে ওইখানে রোকনের লাশ আছে। দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিও চলত তার ইশারায়। প্রতিষ্ঠানটিতে টেন্ডারবাজির পাশাপাশি হাজার হাজার একর জমি নামমাত্র মূল্যে লিজ নিয়ে দখলে রাখত টগরের লোকজন। এমনকি সীমান্তে চোরাচালান সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতেন তার পরিবারের সদস্যরা। তিনি আমার দর্শনাতে সর্ববৃহৎ একটি কেরু অ্যান্ড কোম্পানি চিনির কল, এই চিনির কলটাকে পুরা উনি ওনার ছত্রছায়ায় রেখেছেন এবং এমনভাবে ছত্রছায়ায় রেখেছেন যে এখানে একটি নিয়োগ হলেও সেখান থেকে ওনাকে কেউ বলে 5 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ 20 লাখ। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি, এই কেরু অ্যান্ড কোম্পানিতে সিন্ডিকেট করে, সিন্ডিকেটের মাধ্যমে এই কেরুর থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। এই আলী আসগার টগর নিজ হাতে প্রশাসন দিয়ে, তার পেটুয়া বাহিনী দিয়ে
দীর্ঘ সময় ধরে এই নির্যাতন চালিয়ে গেছে। সীমান্তে সিন্ডিকেট ছাড়াও টগরের দাপট কাজে লাগিয়ে বেপরোয়া বিভিন্ন অপরাধে জড়িয়েছেন তার স্বজন ও পরিবারের সদস্যরা। আলী আসগরের স্বর্ণ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তার বড় ভাই ও দামুরহুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মনসুর বাবু। এই বাবু একসময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত স্বর্ণ চোরা কারবারি ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে টগর এমপি হলে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই তালিকা থেকে নিজের নাম কাটিয়ে নেন বাবু। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল আলী মনসুর বাবু, তিনি এই টোটাল শুধু তাই নয়, আলী আসগরের নির্দেশে এখনো স্বর্ণ চোরাচালানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পলাতক আওয়ামী লীগের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে বাংলা এডিশনকে এমন ভয়াবহ তথ্যও জানিয়েছেন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তি। এই সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রণকারী হচ্ছে আলী আসগর টগর, আওয়ামী লীগের সাথে জড়িত এবং বর্তমান তারাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে এটা পরিচালনা করতে। ফয়সাল আছে, মিকল মোল্লা আছে, জোয়ান বেইনান বোর্ডের চেয়ারম্যান ছিল, এরা কোরালি, তারপর হরিয়ানগর গ্রামের আলিদুল্লাতে। চুয়াডাঙ্গার জীবননগরে গড়ে ওঠা বেশিরভাগ জুয়েলারি ব্যবসায়ী স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি এমন তথ্য উল্লেখ করে সীমান্তে কিভাবে অবৈধ চোরাচালান সংঘটিত হয় সেই বিবরণও দিয়েছেন বাংলা এডিশনকে। মনে করেন যে মায়ের ফার্মেসি সেই মায়ের ফার্মেসিতে মনে করেন আমরা রেখে দিয়েছে, ওই ব্যক্তি আবার মনে করেন যে হাই রোড দিয়ে গেলে মালদার একটু রিচ থেকে যায়, তাই আমাদের আবার ভিতরে যাইতে বলে। জীবননগরের উপরে জুয়েলারির বেশ করা দোকান আছে, মনে করেন যে হচ্ছে যে করবটা জুয়েলারি মতিয়ারের কথা বললাম। মানে এখানে যদি আপনি পাকান এখানে ব্যাঙের ছাপার মতো হচ্ছে যে আপনার জুয়েলারি দোকান দিয়েছে, এটা মাত্র শুধুমাত্র জাস্ট শো। স্বর্ণ চোরাচালানের মাধ্যমে ভারতে পৌঁছে দেয়ার এই প্রক্রিয়ায় পুলিশ প্রশাসন সরাসরি জড়িত বলেও জানান ওই তথ্যদাতা। ক্ষমতাধর প্রশাসন তারা তাদের সাথে সম্পৃক্ত থাকে। আমাদের রাস্তায় চলছে মানে পুলিশ দিচ্ছে, আমাদের মনের ভিতরে কোনো ধরনের ভয় উঠতে এখানে কাজ করে না। চোরাচালান ছাড়াও নানা অপরাধে জড়িত টগরের আত্মীয় স্বজনরা। শেখ আশফিয়া আহমেদ মুন সম্পর্কে টগরের ভাগ্নে, এলাকায় জাতীয় ভাগ্নে নামেও পরিচিতি আছে মুনের। একই সঙ্গে টগরের অবৈধ টাকার ক্যাশিয়ারও ছিলেন তিনি। মামা এমপি হওয়ার সুবাদে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন মুন। এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করার পাশাপাশি আলাদা ক্যাডার বাহিনী গড়ে তুলে নির্যাতন চালিয়েছেন নিরীহ মানুষের ওপর। মুন এই সিন্ডিকেটের দর্শনা চিনির কলের প্রধান ছিলেন। এছাড়া জুলাই হত্যাকাণ্ডেও চুয়াডাঙ্গার ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়েছেন মুন। তার মামা টগরের নির্দেশে প্রকাশ্যে রাস্তায় নেমে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে এমন ধ্বংসযজ্ঞ চালান তিনি। টগরের পরিবারের সদস্য ও স্বজনদের অনিয়মের যেমন শেষ নেই, তেমনি টগরের অপরাধের ফিরিস্তিও যেন শেষ হতে চায় না। জীবননগরের রায়পুরে ত্রিফসলি কৃষি জমিকে অকৃষি দেখিয়ে সেখানে সোলার প্ল্যান্ট স্থাপনের চেষ্টা ছিল আলী আসগর টগরের। এক দাগে 600 বিঘা কৃষি জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন সাবেক এই এমপি। জমি দিতে রাজি না হওয়ায় এলাকাবাসীকে সইতে হয়েছে হামলা, মামলা আর নির্যাতন। তার এসব নির্যাতন ব্রিটিশ আমলে নীল চাষীদের পরাধীনতায় যেন স্মরণ করিয়ে দেয়। আলী আসগর টগর আমাদের এই মাঠ নেওয়ার জন্য অনেক উঠে পড়ে লেগেছে। টগর যে আমাদের যে নির্যাতন করেছে, আমরা 1 বছর 6 মাস মাঠে এক ক্লান্ত শুয়ে থাকতাম, গাড়িকে গাড়ি পুলিশ সারা রাত টল দিত। আমাদের বুকে লাথি মেরে আলী আসগর টগর এই মাঠ দখল করে নিচ্ছিল পাওয়ার প্ল্যানের আশায়। এসব অনিয়ম ছাড়াও অর্থনৈতিক নানা কেলেঙ্কারির সঙ্গেও জড়িত ছিলেন টগর। জাতীয় নির্বাচনী হলফনামার দেয়া তথ্য অনুযায়ী 2008 সালের নবম সংসদ নির্বাচনের সময় আলী আসগর টগরের বাৎসরিক আয় ছিল 38 লাখ টাকা, যা পর্যায়ক্রমে বেড়েছে বহুগুণ। সবশেষ বিতর্কিত 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামা অনুযায়ী তার আয় দাঁড়ায় 1.5 কোটি টাকায়। তবে সম্পদের দিক থেকে 10 গুণ এগিয়ে রয়েছেন তার স্ত্রী। 15 বছরে স্ত্রীর মালিকানায় 1 কোটি টাকার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 12 কোটিতে। ঢাকায় বহুতল বাড়ি রয়েছে 5টি। দর্শনাতেও গড়ে তুলেছেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিলাসবহুল বাসভবন। হলফনামার এই তথ্য শুধু নামমাত্রে। অভিযোগ রয়েছে নামে বেনামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন টগর। আওয়ামী লীগের অপরাজনীতির কারণেই এসব অনিয়ম করার সুযোগ পেয়েছেন তিনি। স্থানীয়দের মত তেমনটাই। আমরা ভোট করলাম একজন আর এমপি বানালাম
আলী আসগর টগরকে, কিন্তু পরে দেখলাম যে ওনারা যে কয় ভাই সবাই এমপি রূপে। দর্শনা রেলবাজারের সাদা রঙের এই রাজকীয় দোতলা বাড়িটির কোনো নাম ফলক নেই। সংসদ সদস্য হওয়ার কারণে ঢাকাতে থাকলেও এলাকায় আসলে এই বাড়িতেই থাকতেন আলী আসগর টগর। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অপরাধের সাম্রাজ্য খ্যাত টগরের বাড়ি ভেঙে দেয় আন্দোলনকারীরা। বর্তমানে এটি পোড়া বাড়ি হলেও পূর্বে এই বাড়িতে যেই কার্যকলাপ হতো তা থ্রিলার মুভিকেও হার মানিয়ে দেয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তা, আওয়ামী লীগ, তার অনুগত নেতাকর্মী আর দলীয় মাফিয়াদের পদচারণা থাকত গভীর রাত পর্যন্ত। ভবনের বাইরে চোখে পড়ত দামি দামি গাড়ি। ভয় এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিও নিশ্চিত করতেন টগর। অপরাধের প্রতীকী হয়ে ওঠা ওই বাড়িটি নিয়ে স্থানীয়দের ভেতর ছিল তীব্র অসন্তোষ, কিন্তু টগর ও তার গুন্ডা বাহিনীর ভয়ে মুখ খুলতে সাহস পেতেন না কেউ। 5 আগস্টের পর সেই ভয় কেটে গেছে, মুক্ত হয়েছে চুয়াডাঙ্গাবাসী। আল্লাহর অশেষ মেহেরবানি, এই ছাত্র জনতার দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে আমরা এই টগর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছি। 24-এর সফল গণ অভ্যুত্থানের পর সপরিবারের দেশ ছেড়ে পালিয়ে গেছেন নানা অভিযোগে অভিযুক্ত টগর ও তার ঘনিষ্ঠজনেরা। চোরাচালান, ভূমি দখল, গণহত্যার দায়ে তাদের দেশে ফিরিয়ে এনে ন্যায্য বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। কোনো ফাঁক ফোকরেই যেন চিহ্নিত এসব অপরাধী পার পেয়ে না যান, এমন আকুতিও জানিয়েছেন তারা। বাবু ভাইয়ের কিসে হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এরকম স্লোগানও শুনেছি, কিন্তু বাবু ভাই তো এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, সেই স্লোগান আলাদা কোথায়? যে নির্যাতন, যে অন্যায় জুলুম নির্যাতন করেছে তাদেরকে যেন সত্যিকার অর্থে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সত্যিকার একটা বিচার দৃষ্টান্তমূলকভাবে দর্শনাতে উপহার দিতে পারে। আমরা তো যারা খুন করেছে তাদের আমরা ফাঁসি চাই, বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, হত্যার বিচার চাই এবং বিচার তাদের যেন রোকনের যেভাবে হত্যা করা হয়েছে তাদের ফাঁসি চাই। হত্যাকারীদের এবং এই চোরাচালানিদের সুষ্ঠু বিচার হোক, সঠিক বিচার হোক, তাদের ফাঁসি হোক, এটাই আমাদের দাবি আমাদের পরিবারের পক্ষ থেকে। এই বিচার যত দূরে যায় তত দূরেই আমরা দেখে রাখি আছি, তবু আমরা তার সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।